বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরি হস্তান্তর নিয়ে জট কাটার সম্ভাবনা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে, কিভাবে মিটবে এই চাপানুতো? দেখো, প্রায় এক মাস ব্যাপী এই কেস ডায়েরি হস্তান্তর নিয়ে একটা জটিলতা ছিল, কিন্তু গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেয় যে অবিলম্বে এনআইএকে কেস ডায়েরি সহ যাবতীয় যে নথি রয়েছে তদন্ত সংক্রান্ত সেগুলোকে হস্তান্তর করতে হবে। এবং আজকে রাজ্য সরকারের আইনজীবী দীপঙ্কর কুন্ডু তিনি ব্যাংশাল আদালতে যান, সেখানে এনআই স্পেশাল কোর্ট আজকে 31 জনের প্রোডাকশন ছিল বা তাদেরকে পেশ করা হয়েছিল। সেই সময় সরকারি আইনজীবী বলে দেন যে অবিলম্বে তারা এনআইএ দপ্তরে গিয়ে সমস্ত নথিপত্র জমা দিয়ে দেবেন। এর পাশাপাশি এই অভিযুক্ত 31 জনের মধ্যে 7 জনকে এনআইএ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল 7 দিনের। কিছুক্ষণ আগে সেই নির্দেশ এসেছে, যেখানে এনআইএ বিশেষ আদালতের তরফে বিচারক 7 দিনের কাস্টাডি দিয়েছে এই 31 জন অভিযুক্ত, যাদেরকে বেলডাঙ্গা থানা গত 16 জানুয়ারি হিংসার ঘটনাতে গ্রেফতার করেছিল। সেই 31 জনের মধ্যে 7 জনকে এনআইএ হেফাজত দিয়েছে। বাকি যারা রয়েছেন তাদেরকে জেল হেফাজতের যে মেয়াদ সেটাকে বর্ধিত করা হয়েছে। এবং এনআইএ তরফে যেটা আজকে কোর্টেও বলা হয়েছে যে এই জটিলতা কাটার ফলে তদন্ত প্রক্রিয়া এগোবে এবং যে 7 জনকে তারা কাস্টাডিতে চাইছেন তাদেরকে বিভিন্ন ফুটেজে দেখা গেছে, তাই তাদেরকে ইন্টারোগেশন প্রয়োজন। যে জটিলতা ছিল সেই জটিলতা এবার মিটতে চলেছে। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে এনআইএ রাজ্য পরিষদে চাপানুতো চলছিল, হাইকোর্টের নির্দেশ মেনে কেস ডায়েরি হস্তান্তরে রাজি, এমনই জানিয়েছেন সরকারি আইনজীবী। General geopolitical knowledge boosting, low costing blockage testing, tolerable talkative in motion, generation thinks what? কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে, যুব সমাজটা অবশ্যই দেখা দরকার, শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প, অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে। দিচ্ছে যখন আমি তো বলবো ভালো। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা, মানে তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। হ্যাঁতে হ্যাঁ মেলালেই আবাদ হবে বাগান, প্রতিবাদ করলেই বাদের খাতায়। নির্বাচনের আগে ঠিক ভুলের অঙ্কে কি চলছে জনগণের মাথায়? বেকারত্ব উপরে বেকারত্ব নিয়ে বেঁচে আছে। এই অপশাসনের অবসান ঘটাতে চাই আমরা। পুলিশ তো অ্যাকচুয়ালি দলদাসে পরিণত হয়েছে। আমরা রেশনের চাল পাচ্ছি, ভাতা পাচ্ছি, 2 কেজি চালের খয়রাতিতে ভোটের আগে ফোকাস বদলে গেছে ভোটের ময়দানে। চাই নিজ খাদ্য থেকে চাই নিজ বাদ্যে শিফট করেছেন সকলেই। আর এখন নির্বাচনী প্রচারের সময় বাদ্য বাজাচ্ছেন লোকে ভাষণের মাধ্যমে। তারই মাঝে আমি হাজির বারাসাত বিধানসভা কেন্দ্রে। তাহলে চলুন শুরু করি সফর। এবছর 3 বারের তৃণমূলের বিধায়ক বলেছেন তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে চান না এবং নিজেকে তিনি ব্যর্থ বলেও দাবি করছেন। এ বিষয়ে আপনার মতামত কি? যথার্থ সত্য কথা বলেছেন। বারাসাতবাসী ওকে দেখেনি ওনাকে, এবং উনি পরিযায়ী পাখি বলে পরিচিত বারাসাতে। বিধায়ক তো আজকে 15 বছর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি, দেখেছি সিনেমার পর্দায় দেখেছি। খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য ওনাকে দেখি আমরা, এমএলএ কে আমরা পাই না, কোনো সুযোগ সুবিধাই আমরা বিধায়কের কাছ থেকে পাই না। গত বছর সেপ্টেম্বর মাসে চিরঞ্জিত চক্রবর্তী বলেন যে তিনি বিধায়ক হিসেবে ব্যর্থ। এতে কি তার কথার পরিপ্রেক্ষিতে দলে কোনো প্রভাব পড়েছে, বা সাধারণ মানুষ যারা ভোটার তাদের মধ্যেও কি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবেই মানুষের একটা অধিক প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণে হয়তো উনি ব্যর্থ, এই কথাটা বলেছেন। হয়তো এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করে বলুন বারাসাতের সার্বিক উন্নয়নের দাবি বিধানসভায় তিনি কতবার তিনি তুলে ধরেছেন। বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু চিরঞ্জিত হারালে, মানে চিরঞ্জিত ভোটে আর না দাঁড়ালে কাকে পাওয়া যাবে সেটা তো আমরা দেখতে পাবো যখন প্রার্থী ঘোষণা হবে। ততক্ষণ অন্য কথাগুলো বলে দিই। 2011 সালে প্রথমবার চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হয়ে যেতেন। হারিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়কে। শুধু হারিয়েছিলেন তা নয়, পেয়েছিলেন 58%-এরও বেশি ভোট। এবং সেইটাই কিন্তু প্রথম এবং শেষবার নয়, চিরঞ্জিত চক্রবর্তী এখান থেকে বিধায়ক হওয়ায় হ্যাট্রিক করেছিলেন। 2021 সালের বিধানসভা ভোটটাই বারাসাতে সব থেকে বেশি বর্ণময় ভোট ছিল বলে আমার মনে হয়। সে বছর এই প্রার্থীদের মধ্যে আবার ছিলেন 2 জন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী।
এবং চিরঞ্জিত চক্রবর্তী জিতেছিলেন 46% ভোট পেয়ে। তবে মজার কথা, বিজেপি এবারে শক্তি বাড়িয়েছিল অনেক বেশি। 11% ভোট থেকে তারা শটান পৌঁছে গিয়েছিল 35% ভোটে। পরিবর্তন হাওয়া চলছে, বারাসাত জুড়ে চলছে। 29টে ওয়ার্ডে আজকে বিজেপি লিড রয়েছে। ভোটের আগে জয় বাংলা আর জয় শ্রীরাম এই দুটো শব্দবন্ধের সংঘাত কোন পর্যায়ে পৌঁছতে পারে বলে আপনার মনে হয়? জয় শ্রীরাম আর শোনা যায় না, বিজেপিরাও জয় বাংলা বলে। আগামী দিন জয় বাংলা কেউ বলবে না, দাঁড় করা স্লোগান। দুই সরকারের অপশাসন, দুই সরকারের শোষণ, বঞ্চনা, নিপীড়ন সবটাই এসেছে। 5-7 বছরের অভিজ্ঞতার মধ্যে যে মানুষের কথা বুঝেছেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। প্রশাসনের কাছে গেলে আমরা সুবিচার পাই না। সিন্ডিকেটের সরকার, তোলামূলের সরকার মমতা ব্যানার্জির হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে। রাস্তাঘাটের অবস্থা আমাদের এখানে এই বারাসাতে খুব একটা ভালো নয়। মেন রোডগুলো তো অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল হয়ে যায় 1 ঘন্টার বৃষ্টিতে। তার কোনো পরিষ্কার সলিউশন এখনো হয়নি। আগে অনেক জল জমতো, নিচু ছিল, এবড়ো খেবড়ো, এখন সেটা একদমই নেই। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। আমরা কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাই না। হ্যাঁ, আমরা রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে মোটামুটি সবটাই সুবিধা পাই আমরা। জেলা হাসপাতাল এমনই খারাপ অবস্থা যে আমরা তো যেতেও পাই না সাধারণ মানুষ। আর হাসপাতালের ব্যবস্থা তো খুবই ভালো। এখানকার পরিষেবা খুবই নিম্নতম। হাসপাতাল আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু চাকচিক্য হয়েছে, সুন্দর বিল্ডিং হয়েছে, নীল সাদা রং হয়েছে। তার ভিতরের পরিকাঠামো যেটা ভালো ভালো ডক্টর, তার অভাব রয়েছে। ওখানে পরিষেবা ভালো না, আমরা হসপিটালে যাই না। যথেষ্ট পরিষেবা আছে এখানে, এই অবস্থা, কিন্তু চাইলেও কিছু পাই না। ধরুন গোপাল মুখার্জিকে যেভাবে পাওয়া যেত, চিরঞ্জিত চক্রবর্তীকে সেভাবে পাওয়া যায়নি। এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। একটা ক্ষোভ বারাসাতবাসীর মধ্যে জন্মেছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আর নয়, অনেক হয়েছে। যাকে পাবো ভূমিপুত্র, যে দলের হোক, তাকে ভোট দেবো। এখানে রুটিন মাফিক নর্দমা পরিষ্কার করা, তারপরে পৌরসভা থেকে তেল দিলে তেলটা দেওয়া, তারপরে ডেঙ্গুর মেয়েরা সার্ভে করে বাড়ি বাড়ি, এগুলো দেখি সত্যি উপকার পেয়েছি, আমরা উপকার পাচ্ছি। মুখ্যমন্ত্রী হিসেবে যা প্রকল্পগুলো চালু করেছে তা অনেকগুলো, সমস্ত প্রকল্পগুলো চালু আছে বারাসাতে, তা আমরা পাই। অ্যাকচুয়ালি এই সরকারের তো আমাদের কোনো কাজ নেই, সবাই বেকার। এই আমাদের এখন যেমন বেকার ভাতা দিচ্ছে, দেবে ভবিষ্যতে আরও দেবে হয়তো। রেশনটা তো সুবিধা আছেই, যেমন কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আমার বোনের বিয়েতে যে রূপশ্রী টাকাটা আমরা পেয়েছি, আমার মায়ের শরীর খারাপে যে স্বাস্থ্যসাথী কার্ডে ব্যবহার করে সেখান থেকেও টাকা পেয়েছি। ভাতা নিয়ে আমার বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার টাকা নিয়ে যদি আমি ভোটটা ওখানে দিয়ে ফেলি, তাহলে আমার মনে হয় ঘরে যে ছেলেটা বেকার আছে, তাহলে সে তো আর কর্মক্ষমতা হারিয়ে ফেলি। ভাতা যা আছে তার পক্ষে তার বিপক্ষে বলার তো বড় কথা হচ্ছে, যে কোনো কর্মক্ষমতা সম্পন্ন বেকার যুবক যুবতীর স্থায়ী চাকরির দাবি আমরা করছি। দানে দানে পে লিখা হ্যায় দান করনে ওয়ালে কা নাম। দাতা কর্ণের সময় গিয়েছে চলে, তারা দানের হিসেব মিলিয়ে নেবে ভোটের সময় এলে। উল্টো দিকে জনতাও কিন্তু বুঝিয়ে দেবে কত দানে কত চাল। আজ আমি আমার বারাসাত বিধানসভা কেন্দ্রের সফর শেষ করছি এখানে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।